আমাদের প্রস্তাবনাগুলো সরাসরি দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের কাছে উপস্থাপন করা হয়েছে এবং ভবিষ্যতের নীতিমালায় অন্তর্ভুক্তির জন্য জনাব তারেক রহমানের কাছেও প্রেরণ করা হয়েছে। একই সাথে বাণিজ্যিক স্বার্থ রক্ষা এবং মাফিয়া দমন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন। বাংলাদেশ একচেটিয়া নিয়ন্ত্রণের ভিত্তির ওপর কোনো মুক্ত অর্থনীতি গড়ে তুলতে পারবে না। কোনো গণতন্ত্রই বিকশিত হতে পারে না যদি তার বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ ও প্রভাবিত হয় সিন্ডিকেটের মাধ্যমে। আমাদের প্রস্তাবনা প্রভাবমুক্ত নিয়ন্ত্রক ক্ষমতা সহ ন্যায্য প্রতিযোগিতা আইন কঠোরভাবে প্রয়োগ করা, স্বচ্ছ সরকারি ক্রয় ও লাইসেন্সিং ব্যবস্থায় সংস্কার, আর অনেক কিছু প্রস্তাবনা আমাদের আছে। আমাদের সংস্কার প্রস্তাবে পরিষ্কার করা আছে কি করে সিন্ডিকেট ভাঙতে হবে এবং অলিগার্কি ভেঙে প্রতিযোগিতামূলক ব্যবসায়ী পরিবেশ সৃষ্টি করতে হবে। এই সংস্কারগুলো কেবলমাত্র দাবি নয়, এগুলো একটি পূর্ণাঙ্গ রূপরেখার অংশ, একটি জাতীয় পুনর্গঠনের নকশা, যার পূর্ণাঙ্গ বিবরণ আপনাদের সকলের টেবিলে বই আকারে রাখা আছে। আসুন আমরা শুধু পরিবর্তনের প্রতিশ্রুতি না দেই, পরিবর্তনের জন্য প্রস্তুতি নেই। সম্মানিত বন্ধু এবং দেশপ্রেমিকগণ, আমাদের যে পথ চলা যুগপৎ আন্দোলন, যা গণতন্ত্র পুনরুদ্ধারের যৌথ সংগ্রাম, তা স্মরণ করতে গেলে যারা এই আন্দোলনকে শত বাধা বিপত্তির মধ্যে দিয়ে দিক নির্দেশনা দিয়েছেন, তাদের নেতৃত্বকে অস্বীকার করার কোনো উপায় নাই। প্রতিটি সংকটময় মুহূর্তে বিএনপি ইতিহাস, ত্যাগের গৌরব এবং জনগণের প্রত্যাশার ভার বহন করে চলেছে। আর আমাদের এই সংগ্রামের দুর্বিষহ অধ্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু রাজনৈতিক দৃঢ়তাই প্রদর্শন করেননি, তিনি দেখিয়েছেন নৈতিক স্পষ্টতা। একটি ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই, যে ঘটনাটি আমার কাছে জনাব তারেক রহমানের নেতৃত্বের একটি নির্ধারক উদাহরণ হয়ে আছে। এটা ছিল 2024 সালের 2রা আগস্ট, বিপ্লবের উত্তাল সময়, যখন শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রায় শেষের পথে। ফোনে জনাব তারেক রহমানের সাথে আলোচনায় আমি বারবার বলছিলাম, আমাদের এখনই পরিকল্পনা করতে হবে যেন আমরা হাসিনার পতনের পর একটি অন্তর্বর্তী সরকারি কাঠামো প্রস্তুত রাখতে পারি। কিছুক্ষণ তিনি নীরব থেকে অনেক আন্তরিকভাবে যা বললেন তা আমি কখনো ভুলতে পারবো না। তিনি বললেন, প্রথমে নিশ্চিত করতে হবে যেন আর কোনো রক্ত না ঝরে, যেন আর কোনো সন্তান তার বাবাকে না হারায়, যেন কোনো পরিবার প্রতিশোধের শিকার না হয়। এই ধরনের নেতৃত্বই বাংলাদেশে আজ সবচেয়ে বেশি প্রয়োজন, যে নেতৃত্ব ক্ষমতাকে দখলের মাধ্যমে নয়, দায়িত্ব হিসাবে দেখে। এবং এই চেতনা থেকেই জনাব তারেক রহমান জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। কিন্তু আমি স্পষ্ট করতে চাই, যখন স্বার্থনেশী মহল এই জাতীয় ঐক্যের আহ্বানকে বিকৃতভাবে উপস্থাপন করে, তারা অভিযোগ করে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তখন তারা এক অবিসংসনীয় সত্যকে উপেক্ষা করে। হাজার হাজার বিএনপির কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন, লক্ষ লক্ষ নির্যাতিত হয়েছেন, কারাবন্দী হয়েছেন, নির্বাসিত বা আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন। আর ব্যক্তিগত পর্যায়ে শেখ হাসিনার নিষ্ঠুর একনায়কতন্ত্রের হাতে সবচাইতে বেশি নিপীড়িত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি কারাবরণ করেছেন, অপমানিত হয়েছেন, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। এবং তার সন্তান জনাব তারেক রহমান, যিনি বছরের পর বছর ধরে রাজনৈতিক নির্বাসন এবং আক্রমণের শিকার হয়েছেন। এই সকল সত্যকে মিথ্যাচার দিয়ে মুছে ফেলা যাবে না। প্রিয় বন্ধুগণ, যখন আমরা ভবিষ্যতের দিকে তাকাই, তখন দেখতে পাই আমাদের সামনে যে পথ, তা আবৃত শুধু অনিশ্চয়তা দিয়েই নয়, বরং বাড়তে থাকা অবিশ্বাস এবং কৃত্রিমভাবে সৃষ্ট বিভ্রান্তির আবরণে। আমরা লড়েছি,
রক্ত দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি একটি মৌলিক অধিকারের জন্য, একটি স্বাধীন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের জন্য। অথচ আজ সেই নির্বাচন, তার সময়সূচি, তার পদ্ধতি, তার কর্তৃত্ব কোনোটাই সুনির্দিষ্ট নয়। এই অস্পষ্টতা শুধু আস্থাহীনতা তৈরি করছে না, এটি জাতীয় উদ্বেগকে আরো গভীর করে তুলছে। মানুষ প্রতিদিন রাস্তায় নামছে, দাবিগুলো জোরালো হচ্ছে, ক্ষোভ ফুটে উঠছে। তার চেয়েও উদ্বেগজনক হচ্ছে রাষ্ট্রযন্ত্রের ভেতরে কিছু গোপন শক্তি, হাসিনা সরকারের কিছু অবশিষ্টাংশ এই অনিশ্চয়তাগুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজে লাগাচ্ছে নিজেদের সুপ্ত এজেন্ডা বাস্তবায়নের জন্য। তারা সংগঠিত করছে কিছু তরুণদের, যাদেরকে কৌশলে রাজনীতির মঞ্চে বসানো হচ্ছে, গণতন্ত্রকে সমন্থন করার জন্য নয়, বরং এমন পরিস্থিতি তৈরি করতে যাতে হঠাৎ করে সংঘর্ষ কিংবা বিভাজনের সুযোগ তৈরি হয় এবং সেই সুযোগের পর্দার আড়ালে ক্ষমতার পুনর্গঠন করা যায়। আমি একেবারে স্পষ্ট করে বলতে চাই, রাজপথে উচ্চারিত অনেক দাবির সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একমত। হ্যাঁ, তার মধ্যে রয়েছে সেই আওয়ামী লীগের নিঃশর্ত ও পূর্ণ নিষিদ্ধকরণ। কিন্তু যা আমাকে গভীরভাবে শঙ্কিত করে, একটি এমন দৃষ্টান্ত যেখানে উত্তেজিত জনতার আবেগকে সাংবিধানিক প্রক্রিয়ার বিকল্প হিসেবে দাঁড় করানো হচ্ছে, যেখানে বেছে বেছে ক্ষোভ উস্কে দিয়ে আমাদের মনোযোগ সরিয়ে নেওয়া হচ্ছে মূল বিষয় থেকে, যা হলো নির্বাচন। বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হলো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে প্রকাশ্য সমর্থন ও পৃষ্ঠপোষকতা প্রদান করা হচ্ছে। আজ এই মঞ্চে থেকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করার জন্য আমি স্পষ্ট করে বলতে চাই, জুলাই আন্দোলনের কোনো একক মালিক ছিল না। এটি কোনো নির্দিষ্ট কার্যালয়ে জন্ম নেয়নি, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল একে সংগঠিত করেনি। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল সবচেয়ে দৃশ্যমান দাবিদারদের একটি, কিন্তু তারাও এককভাবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না। বাস্তবে এই আন্দোলনের অনেক কেন্দ্রীয় তরুণ নেতা আজ এই সভাতেই উপস্থিত রয়েছেন। কেউ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে যুক্ত, কেউ আবার কোনো দলীয় ছত্রছায়াই নাই। আমরা যা দেখছি তা শুধু ইতিহাস বিকৃতি নয়, বরং এটি একটি সুপরিকল্পিত প্রচারণা, যেখানে অন্যদের এই আন্দোলনের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা চলছে। এবং এই সব কিছুই ইতিহাসের বিপজ্জনক বিকৃতি, সাজানো প্রতিবাদের বিশৃঙ্খল মঞ্চ। সবই ব্যবহার করা হচ্ছে আমাদের জুলাই মাসের ঐক্যবদ্ধ প্রধান দাবিকে বিলম্বিত ও বিভ্রান্ত করার জন্য। সেই দাবি ছিল স্পষ্ট, একটি প্রকৃত নির্বাচন, একটি জনগণের সরকার। আমরা যখন নির্বাচনের প্রশ্নে দ্বিধাদ্বন্দ্বে সময় নষ্ট করছি, তখন অন্য বিপজ্জনক ইস্যুগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। কোনো অনির্বাচিত কর্তৃপক্ষের নৈতিক বা সাংবিধানিক অধিকার নাই আমাদের অর্থনীতির কৌশলগত জীবনরেখাগুলো বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার। চট্টগ্রাম বন্দর কেবল একটি বাণিজ্যিক প্রবেশদ্বার নয়, এটি আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় আত্মনির্ভরতার প্রতীক। এর কার্যক্রম বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত, বিশেষত আমাদের শ্রমিকদের স্বার্থ ও ভবিষ্যৎ রাজস্ব আয়ের কৌশল, শুধুমাত্র একটি জনগণের দ্বারা নির্বাচিত সরকারই নিতে পারে। আজ আমাদের বিদেশি বন্ধুদের প্রতি আহ্বান, আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের জন্য গভীর সম্মান ও অনুপ্রেরণীয় বিষয়। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যা হবে সার্বভৌম, আত্মনির্ভরশীল ও নিরাপদ। আমরা সবাইকে বন্ধু হিসেবে দেখতে চাই। আমাদের লক্ষ্য স্পষ্ট, আমরা আমাদের নিজস্ব রাষ্ট্র, ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তভাবে গড়ে তুলতে চাই। আর সেই লক্ষ্য বাস্তবায়নে সবচেয়ে কার্যকর পথ হচ্ছে বাণিজ্য, বিনিয়োগ ও যৌথ সমৃদ্ধির ভিত্তিতে গড়ে ওঠা
অংশীদারিত্ব। আমরা আপনাদের আমন্ত্রণ জানাই এই অভিযাত্রায় আমাদের সহযাত্রী হতে। আমরা বিশ্ব মঞ্চে একটি সমস্যার বোঝা হয়ে নয়, বরং এই অঞ্চলের শান্তি ও সম্ভাবনার আলোকবর্তিকা হিসেবে দাঁড়াতে চাই। একটি বাংলাদেশ যেখানে বাণিজ্য চলবে মুক্তভাবে, উদ্ভাবন বিকশিত হবে এবং যেখানে আগামী প্রজন্মের বিশ্ব নায়করা এই মাটি থেকে উঠে এসে বিশ্বকে নেতৃত্ব দেবে। এই স্বপ্ন পূরণের পথে আমরা আমাদের আন্তর্জাতিক অংশীদারদের কাছে একটি বিনীত অনুরোধ জানাই, আমাদের পাশে দাঁড়ান, আমাদের উৎসাহ দিন, আমাদের মধ্যে বিনিয়োগ করুন। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আসুন আমরা এক মুহূর্তে স্মরণ করি, আমরা এত দূর এসেছি মাথা নত করার জন্য নয়, আমরা এত ত্যাগ স্বীকার করেছি ভুলে যাবার জন্য নয়, আমরা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়েছি। কোনো ভঙ্গুর ফুল হিসাবে নয় যেটি সহজেই পদদলিত হবে, বরং একটি অটল বৃক্ষ হিসাবে যার শিকড় গাঁথা জনগণের ইচ্ছায়, যার ভিত্তি ত্যাগের রক্তে আর যার ছায়া তৈরি হয় ঐক্যের মাধ্যমে। সকলকে জানিয়ে দেই, ফ্যাসিবাদ আর কখনোই এই মাটিতে মাথা তুলে দাঁড়াবে না। আর কখনোই কোনো স্বৈরাচার এই দেশের আত্মাকে ছিনিয়ে নিতে পারবে না। তাই আসুন আমরা একসাথে সামনে এগিয়ে যাই, দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে, হৃদয় আগুন জ্বালিয়ে। বাংলাদেশ জনগণের, কেবল জনগণের। তার পৃথিবী যেন আমাদের স্পষ্টভাবে শোনে, বাংলাদেশ এখন যা চায় তা হলো একটি স্পষ্ট আপসহীন নির্বাচনের রোডম্যাপ। যদি তা দেয়া না হয় আমরা তা আদায় করে নেব, শান্তিপূর্ণভাবে যদি সম্ভব হয়, প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে। এবারের অঙ্গীকার নির্বাচিত সরকার, এবারের অঙ্গীকার, এবারের অঙ্গীকার, এবারের অঙ্গীকার। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত পেশেন্সের সাথে আমার বক্তব্য শুনবার জন্য। এখন আমি আর ওয়েট করতে চাই না। প্রিয় অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আমন্ত্রণ জানানোর সম্মান ও গৌরব আমার জন্য এক বিশেষ সৌভাগ্যের বিষয়।